রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রাসমণির ছেলে। আজকে গল্পের নবম পর্ব। শৈলেনের দলের লোকেরা এতদিন প্রত্যহই কালীপদকে পীড়ন ও অপমান করিয়াছে। এই বাসাতে তাহাদের মাঝখানে কাকাকে শৈলেন রাখিতে পারিল না। ডাক্তারের পরামর্শ লইয়া অতি যত্নে তাহাকে ভালো বাড়িতে স্থানান্তরিত করিল। ভবানীচরণ শৈলেনের চিঠি পাইয়া একটি সঙ্গী আশ্রয় করিয়া তাড়াতাড়ি কলিকাতায় ছুটিয়া আসিলেন। আসিবার সময় ব্যাকুল হইয়া রাসমণি তাহার কষ্ট সঞ্চিত অর্থের অধিকাংশই তাহার স্বামীর হাতে দিয়া বলিলেন, দেখো যেন অযত্ন না হয়। যদি তেমন বোঝো আমাকে খবর দিলেই আমি যাব। চৌধুরী বাড়ির বধূর পক্ষে হঠাৎ করিয়া কলিকাতায় যাওয়ার প্রস্তাব এতই অসঙ্গত যে প্রথম সংবাদেই তাহার যাওয়া ঘটিল না। তিনি রক্ষাকালীর নিকট মানত করিলেন এবং গ্রহাচার্যকে ডাকিয়া সস্তায়ন করাইবার ব্যবস্থা করিয়া দিলেন। ভবানীচরণ কালীপদর অবস্থা দেখিয়া হতবুদ্ধি হইয়া গেলেন। কালীপদর তখন ভালো করিয়া জ্ঞান হয় নাই। সে তাহাকে মাস্টার মশাই বলিয়া ডাকিল। ইহাতে তাহার বুক ফাটিয়া গেল। কালীপদ প্রায় মাঝে মাঝে প্রলাপে বাবা বাবা করিয়া ডাকিয়া উঠিতেছিল। তিনি তাহার হাত ধরিয়া তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া উচ্চস্বরে বলিতেছিলেন, এই যে বাবা, এই যে আমি এসেছি। কিন্তু সে যে তাকে চিনিয়াছে এমন ভাব প্রকাশ করিল না। ডাক্তার আসিয়া বলিলেন, জ্বর পূর্বের চেয়ে কিছু কমিয়াছে, হয়তো এবার ভালোর দিকে যাইবে। কালীপদ ভালোর দিকে যাইবে না এ কথা ভবানীচরণ মনেই করিতে পারেন না। বিশেষত তাহার শিশুকাল হইতে সকলেই বলিয়া আসিয়াছে কালীপদ বড় হইয়া একটা অসাধ্য সাধন করিবে। সেটাকে ভবানীচরণ কেবলমাত্র লোকমুখের কথা বলিয়া গ্রহণ করে নাই, সে বিশ্বাস একেবারে তাহার সংস্কারগত হইয়া গিয়াছিল। কালীপদকে বাঁচিতেই হইবে, এ তার ভাগ্যের লিখন। এই কারণে ডাক্তার যতটুকু ভালো বলে তিনি তাহার চেয়ে অনেক বেশি ভালো শুনিয়া বসেন এবং রাসমণিকে যে পত্র লেখেন তাহাতে আশঙ্কার কোনো কথাই থাকে না। শৈলেন্দ্রের ব্যবহারে ভবানীচরণ একেবারে আশ্চর্য হইয়া গেলেন। সে যে তাহার পরমাত্মীয় নহে এ কথা কে বলিবে? বিশেষত কলিকাতার সুশিক্ষিত সুসভ্য ছেলে হইয়াও সে তাহাকে যেরকম ভক্তি শ্রদ্ধা করে এমন তো দেখা যায় না। তিনি ভাবিলেন, কলিকাতার ছেলেদের বুঝি এই প্রকারই স্বভাব। মনে মনে ভাবিলেন, সে তো হবারই কথা। আমাদের পাড়া গিয়ে ছেলেদের শিক্ষাই বাকি আর সহবতই বাকি। জ্বর কিছু কিছু কমিতে লাগিল এবং কালীপদ ক্রমে চৈতন্য লাভ করিল। পিতাকে শয্যার পাশে দেখিয়া সে চমকিয়া উঠিল। ভাবিল, তাহার কলিকাতার অবস্থার কথা এইবার তাহার পিতার কাছে ধরা পড়িবে। তাহার চেয়ে ভাবনা এই যে তাহার গ্রাম্য পিতা শহরের ছেলেদের পরিহাসের পাত্র হইয়া উঠিবেন। চারিদিকে যাইয়া দেখিয়া সে ভাবিয়া পাইল না এ কোন ঘর। মনে হইল, এ কি স্বপ্ন দেখিতেছি। তখন তাহার বেশি কিছু চিন্তা করিবার শক্তি ছিল না। তাহার মনে হইল, অসুখের খবর পাইয়া তাহার পিতা আসিয়া একটা ভালোবাসায় আনিয়া রাখিয়াছেন। কি করিয়া আনিলেন, তাহার খরচ কোথা হইতে জুগাইতেছেন, এত খরচ করিতে থাকিলে পরে কিরূপ সংকট উপস্থিত হইবে সেসব কথা ভাবিবার তাহার সময় নাই। এখন তাহাকে বাঁচিয়া উঠিতে হইবে, সেজন্য সমস্ত পৃথিবীর উপর তাহার যেন দাবি আছে। এক সময় যখন তাহার পিতা ঘরে ছিলেন না, এমন সময় শৈলেন একটি পাত্রে কিছু ফল লইয়া তাহার কাছে আসিয়া উপস্থিত হইল। কালীপদ অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। ভাবিতে লাগিল,
ইহার মধ্যে কিছু পরিহাস আছে নাকি? প্রথম কথা তাহার মনে হইল এই যে পিতাকে তো ইহার হাত হইতে রক্ষা করিতে হইবে। শৈলেন ফলের পাত্র টেবিলের উপর রাখিয়া পায়ে ধরিয়া কালীপদকে প্রণাম করিল এবং কহিল, আমি গুরুতর অপরাধ করিয়াছি, আমাকে মাপ করুন। কালীপদ শশব্যস্ত হইয়া উঠিল। শৈলেনের মুখ দেখিয়া এসে বুঝিতে পারিল তাহার মনে কোনো কপটতা নাই। প্রথম যখন কালীপদ মেশে আসিয়াছিল, এই যৌবনের দীপ্তিতে উজ্জ্বল সুন্দর মুখশ্রী দেখিয়া কতবার তাহার মন অত্যন্ত আকৃষ্ট হইয়াছে, কিন্তু সে আপনার দারিদ্র্যের সংকোচে কোনোদিন ইহার নিকটেও আসে নাই। যদি সে সমকক্ষ লোক হইত, যদি বন্ধুর মতো ইহার কাছে আসিবার অধিকার তাহার পক্ষে স্বাভাবিক হইত, তবে সে কত খুশি হইত। কিন্তু পরস্পর অত্যন্ত কাছে থাকিলেও মাঝখানে অপার ব্যবধান লঙ্ঘন করিবার উপায় ছিল না। সিঁড়ি দিয়া যখন শৈলেন উঠিত বা নামিত, তখন তাহার শৌখিন চাদরের সুগন্ধ কালীপদর অন্ধকারের মধ্যে প্রবেশ করিত। তখন সে পড়া ছাড়িয়া একবারে হাস্যপ্রফুল্ল চিন্তারেখাহীন তরুণ মুখের দিকে না তাকাইয়া থাকিতে পারিত না। সেই মুহূর্তে কেবল ক্ষণকালের জন্য তাহার সেই স্যাঁতসেঁতে কোণের ঘরে দূর সৌন্দর্য লোকের ঐশ্বর্য বিচ্ছুরিত রশ্মিছটা আসিয়া পড়িত। তাহার পরে সেই শৈলেনের নির্দয় তারুণ্য তাহার কাছে কিরূপ সাংঘাতিক হইয়া উঠিয়াছিল তাহা সকলেরই জানা আছে। আজ শৈলেন যখন ফলের পাত্র বিছানায় তাহার সম্মুখে আনিয়া উপস্থিত করিল, তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ওই সুন্দর মুখের দিকে কালীপদ আর একবার তাকাইয়া দেখিল। ক্ষমার কথা সে মুখে উচ্চারণই করিল না, আস্তে আস্তে ফল তুলিয়া খাইতে লাগিল। ইহাতে যাহা বলিবার তাহা বলা হইয়া গেল। কালীপদ প্রত্যহ আশ্চর্য হইয়া দেখিতে লাগিল তাহার গ্রাম্য পিতা ভবানীচরণের সঙ্গে শৈলেনের খুব ভাব জমিয়া উঠিল। শৈলেন তাহাকে ঠাকুরদা বলে এবং পরস্পরের মধ্যে অবাধে ঠাট্টা তামাশা চলে। তাহাদের উভয় পক্ষের হাস্য কৌতুকের প্রধান লক্ষ্য ছিলেন অনুপস্থিত ঠাকুরন দিদি। এতকাল পরে এই পরিহাসের দক্ষিণ বায়ুর হিল্লোলে ভবানীচরণের মনে যেন যৌবন স্মৃতি পুলক সঞ্চার করিতে লাগিল। ঠাকুরন দিদির স্বহস্ত রচিত আচার আমসত্ত্ব প্রভৃতি সমস্তই শৈলেন রোগীর অনবধানতায় অবকাশে চুরি করিয়া নিঃশেষে খাইয়া ফেলিয়াছে। একথা আজ সে নির্লজ্জভাবে স্বীকার করিল। এই চুরির খবরে কালীপদর মনে বড় একটা গভীর আনন্দ হইল। তাহার মায়ের হাতের সামগ্রী সে বিশ্বের লোককে ডাকিয়া খাওয়াইতে চায়, যদি তাহারা ইহার আদর বোঝে। কালীপদর কাছে আজ নিজের রোগের শয্যা আনন্দ সভা হইয়া উঠিল। এমন সুখ তাহার জীবনে সে অল্পই পাইয়াছে। কেবল ক্ষণে ক্ষণে তাহার মনে হইতে লাগিল, আহা, মা যদি থাকিতেন। তাহার মা থাকিলে এই কৌতুক পরায়ণ সুন্দর যুবকটিকে যে কত স্নেহ করিতেন সেই কথা সে কল্পনা করিতে লাগিল। তাহাদের রুগ্ন কক্ষ সবাই কেবল একটা আলোচনার বিষয় ছিল, যেটাতে আনন্দ প্রবাহে মাঝে মাঝে বড় বাধা দিত। কালীপদর মনে যেন দারিদ্র্যের একটা অভিমান ছিল। কোনো এক সময় তাহাদের প্রচুর ঐশ্বর্য ছিল, এ কথা লইয়া বৃথা গর্ব করিতে তাহার ভারী লজ্জাবোধ হইত। আমরা গরিব, এই কথাটাকে কোনো কিন্তু দিয়া চাপা দিতে সে মোটেই রাজি ছিল না। ভবানীচরণও যে তাহাদের ঐশ্বর্য দিনের কথা গর্ব করিয়া পারিতেন তাহা নহে, কিন্তু সে যে তাহার সুখের দিন ছিল, তখন তাহার যৌবনের দিন ছিল। বিশ্বাসঘাতক সংসারের বীভৎস মূর্তি তখনও ধরা পড়ে নাই। বিশেষত শ্যামাচরণের স্ত্রী, তাহার পরম স্নেহশালিনী ভাতৃজায়া রমাসুন্দরী যখন তাহাদের সংসারের গৃহিণী ছিলেন,
তখন সেই লক্ষ্মীর ভরা ভাণ্ডারের দ্বারে দাঁড়াইয়া কি অজস্র আদরি তাহারা লুটাইয়াছিলেন। সেই অস্তমিত সুখের দিনে স্মৃতির ছটাতেই তো ভবানীচরণের জীবনের সন্ধ্যা সোনায় মণ্ডিত হইয়া আছে। কিন্তু এই সমস্ত সুখ স্মৃতি আলোচনার মাঝখানে ঘুরিয়া ফিরিয়া কেবলই সেই উইল চুরির কথাটা আসিয়া পড়ে। ভবানীচরণ এই প্রসঙ্গে ভারী উত্তেজিত হইয়া পড়েন। এখনো সে উইল পাওয়া যাইবে এ সম্বন্ধে তাহার মনে লেশমাত্র সন্দেহ নাই। তাহার সতীসাধ্যী মার কথা কখনোই ব্যর্থ হইবে না। এই কথা উঠিয়া পড়িলেই কালীপদ মনে মনে অস্থির হইয়া উঠিত। সে জানিত এটা তাহার পিতার একটা পাগলামি মাত্র। তাহারা মায়ে ছেলে এই পাগলামিকে আপোষে প্রশ্রয় দিয়াছে, কিন্তু শৈলেনের কাছে তাহার পিতার এই দুর্বলতা প্রকাশ পায় এ তাহার কিছুতেই ভালো লাগে না। কতবার সে পিতাকে বলিয়াছে, না বাবা, ওটা তোমার একটা মিথ্যা সন্দেহ, কিন্তু এরূপ তর্কে উল্টা ফল হইত। তাহার সন্দেহ যে অমূলক নহে তাহা প্রমাণ করিবার জন্য সমস্ত ঘটনা তিনি তন্ন তন্ন করিয়া বিবৃত করিতে থাকিতেন। তখন কালীপদ নানা চেষ্টা করিয়াও কিছুতেই তাহাকে থামাইতে পারিত না। বিশেষত কালীপদ ইহা স্পষ্ট লক্ষ্য করিয়া দেখিয়াছে যে এই প্রসঙ্গটা কিছুতেই শৈলেনের ভালো লাগে না। এমনকি সেও বিশেষ একটু যেন উত্তেজিত হইয়া ভবানীচরণের যুক্তি খণ্ডন করিতে চেষ্টা করিত। অন্য সকল বিষয়ে ভবানীচরণ আর সকলের মত মানিয়া লইতে প্রস্তুত আছেন, কিন্তু এই বিষয়টাতে তিনি কাহারও কাছে হার মানিতে পারেন না। তাহার মা লিখিতে পড়িতে জানিতেন। তিনি নিজের হাতে তাহার পিতার উইল এবং অন্য দলিলটি বাক্সে বন্ধ করিয়া লোহার সিন্ধুকে তুলিয়াছেন। অথচ তাহার সামনেই মা যখন বাক্স খুলিলেন তখন দেখা গেল অন্য দলিলটা যেমন ছিল তেমনিই আছে, অথচ উইলটা নাই। ইহাকে চুরি বলা হইবে না তো কি? কালীপদ তাহাকে ঠান্ডা করিবার জন্য বলিত, তা বেশ তো বাবা, যারা তোমার বিষয় ভোগ করিতেছে তারা তো তোমারই ছেলের মতো, তারা তো তোমারই ভাইপো, সে সম্পত্তি তোমার পিতার বংশেই রহিয়াছে, ইহারই বা কম সুখের কথা? শৈলেন এসব কথা বেশিক্ষণ সইতে পারিত না। সে ঘর ছাড়িয়া উঠিয়া চলিয়া যাইত। কালীপদ মনে মনে পীড়িত হইয়া ভাবিত, শৈলেন হয়তো তাহার পিতাকে অর্থলোলুপ বিষয় বলিয়া মনে করিতেছে, অথচ তাহার পিতার মধ্যে বৈষয়িকতার নামগন্ধ নাই। একথা কোনো মতে শৈলেনকে বুঝাইতে পারিলে কালীপদ বড়ই আরাম পাইত। এতদিনে কালীপদ ও ভবানীচরণের কাছে শৈলেন আপনার পরিচয় নিশ্চয়ই প্রকাশ করিত, কিন্তু এই উইল চুরির আলোচনাতেই তাহাকে বাধা দিল। তাহার পিতামহ যে উইল চুরি করিয়াছেন একথা সে কোনো মতেই বিশ্বাস করিতে চাহিল না। অথচ ভবানীচরণের পক্ষে পৈতৃক বিষয়ের ন্যায্য অংশ হইতে বঞ্চিত হওয়ার মধ্যে যে একটা নিষ্ঠুর অন্যায় আছে সে কথাও সে কোনো মতে অস্বীকার করিতে পারিল না। এখন হইতে এই প্রসঙ্গে কোনো প্রকার তর্ক করা সে বন্ধ করিয়া দিল। একেবারে সে চুপ করিয়া থাকিত এবং যদি কোনো সুযোগ পাইত তবে উঠিয়া চলিয়া যাইত। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 10ম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।